ডাকঘর একটা ছোট নাটক, কিন্তু ভেতরে লুকিয়ে আছে বিশাল দার্শনিক সত্য। রবীন্দ্রনাথ ঠাকুর কেন এই নাটক লিখেছেন, কেনই বা এই নাটকটা লিখলেন? এর ভেতরে লুকিয়ে আছে জীবনের গভীর শিক্ষা, শুধু পাঠ্য বইয়ের জন্য নয়। ডাকঘর আমাদের শেখায় বাঁচার আসল মানে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর শুধু একটা নাটক নয়, এটি জীবনের গভীর দর্শনের প্রতিচ্ছবি। এই ভিডিওতে তোমরা সহজ ভাষায় 4th সেমিস্টারের দ্বাদশ শ্রেণীর জন্য ডাকঘরের কাহিনী, চরিত্র, প্রতীক, ব্যাখ্যা, মূল শিক্ষা তুলে ধরা হয়েছে। যারা পরীক্ষা দেবে বা নাটকটিকে ভালোভাবে বুঝতে চাও, তারা অবশ্যই এই ভিডিওটি তাদের জন্য বিশেষ সহায়ক। তাই প্লিজ যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এবং একটা ভিডিওতে লাইক করোনি, প্লিজ তোমাদেরকে অনুরোধ, টার্গেট 40 চ্যানেলকে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে তোমরা টার্গেট 40 চ্যানেলকে আগা বাড়াবার জন্য একটু সহায়তা করো। চলো, সকলের কাছে ধন্যবাদ, আমরা এগিয়ে যাই। এই ডাকঘরটা তো একটা পার্টে হওয়া সম্ভব নয়, সেই জন্য ডাকঘরটাকে আমি তোমাদের 2 থেকে 3টে পার্টে ভাগ করে দেবো, কিংবা 4টেও হতে পারে। ঠিক আছে, চলো। আজকে আমরা বেশি কিছু পড়াবো না, তোমাদের কাছে টপিকটাকে বোঝাবো আর তোমাদের সহজ ভাষায় ব্যাখ্যা করিয়ে দেবো, যাতে পরীক্ষায় যেগুলো আসবে তোমরা অনায়াসে পারো। চলো, এখানে বলেছেন, মাধব দত্ত মুশকিলে পড়ে গেছি, যখন ও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না, এখনও কোথা থেকে এসে আমার ঘরে জুড়ে বসলো। ও চলে গেল, আমার এ ঘর যেন আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? কবিরাজ বলছে, ওর ভাগ্য যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতে পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখেছে তাতে তো। মাধব দত্ত বলছেন, বলেন কি? কবিরাজ বলছে, শাস্ত্রে বলেছেন পৈত্তিকান, সন্নিপাত জ্ঞান এবং কফবাত সমুদ্র ভগবান। তারপর তোমাদের মাধব দত্ত বলছে, থাক থাক, আপনি আর ওই শুল্কগুলো আওড়াবেন না, মানে বলবেন না, ওতে আরও আমার ভয় বেড়ে যায়। এখন কি করতে হবে সেটাই বলে দিন। কবিরাজ বলছে, নস্য লইয়া খুব সাবধানে রাখতে হবে। মাধব দত্ত বলছে, সে তো ঠিক কথা, কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেইটা তো স্থির করে দিয়ে যান। কবিরাজ বলছে, আমি তো পূর্বেই বলেছি, ওকে বাইরে একবারে যেতে দিতে পারবেন না আপনারা। মাধব দত্ত বলছেন, ছেলে মানুষ, ওকে দিনরাত ঘরের মধ্যে রাখা কি যে ভারী শক্ত। কবিরাজ বলছে, তা কি করবেন বলেন? এই শরৎকালে রৌদ্রে আর বায়ু দুই ওই কালে বালকের পক্ষে বিষাক্ত। কারণ কি না শাস্ত্রে বলেছে, অপশ্রমারে, জ্বরে, কাশে, তারপরে তোমার কামলায়ং, তারপরে তোমার হলিমকে। মাধব দত্ত বলছেন, থাক থাক, আপনার শাস্ত্র থাক, তাহলে ওকে বন্ধ করেই রেখে দিতে হবে, কোনো উপায় নেই। কবিরাজ বলছে, কিছু না, কারণ পবনে তপনে চৈব। মাধব দত্ত বলছেন, আপনার ও চৈব নিয়ে আমার কি হবে বলেন তো? ও থাক না, কি করতে হবে সেইটাই বলে দিন। কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর, রোগের সমস্ত দুঃখ বা বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাবারের সময় ওর কষ্ট দেখে আমার বুক ফেটে যায়। এখানে তোমাদের কোনগুলো প্রশ্ন আসবে আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। কবিরাজ, সেই কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি। তাই তো মহর্ষি চ্যবন বলেছেন, ভেষজং হিতবং তিক্ততং অস্ফুরদং। আজ তবে উঠি দত্তমশাই, ঠাকুরদার প্রবেশ। মাধবদত্ত বলছেন, ওই রে, ঠাকুরদা এসেছে, সর্বনাশ করলে। ঠাকুরদা বলছে, কেন, আমাকে তোমার ভয় কিসের? মাধব দত্ত বলছে, তুমি যে ছেলে খ্যাপাবার সর্দার। ঠাকুরদা বলছে, তুমি তো ছেলে নও, তোমার ঘরেও ছেলে নেই, তোমার খ্যাপাবার বয়স গেছে, তোমার ভাবনা কি? মাধব দত্ত বলছেন, ঘরে যে ছেলে একটি এনেছি। ঠাকুরদা বলছেন, সে কীরকম? মাধব দত্ত বলছেন, আমার স্ত্রী যে পোষপুত্র নেবার জন্য খেপে উঠেছিল। ঠাকুরদা বলছেন, সে তো অনেক দিন থেকেই শুনছি, কিন্তু তুমি যে নিতে চাও না। মাধবদত্ত বলছেন, জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি, কোথা থেকে পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় থাকবে, মানে সব শেষ করে দেবে পরের ছেলে এসে। সে কথা মনে করলেও আমার খারাপ লাগতো, কিন্তু এই ছেলেটিকে
আমার যে কীরকম লেগে গিয়েছে। ঠাকুরদা বলছে, তাই তো, এর জন্য টাকা যতই খরচ করছো ততই মনে করছো যে সে টাকার পরম ভাগ্য। মাধবদত্ত বলছেন, আগে টাকা রোজগার করতুম, সে কেবল একটা নেশার মতো ছিল না, নেশার মতো ছিল না, কোনো মতে থাকতে পারতুম না। কিন্তু এখন যা টাকা রোজগার করছি সব ওই ছেলে পাবে, যেন উপার্জন ভারে একটা আনন্দ পাচ্ছি। ঠাকুরদা বলছে, বেশ বেশ ভাই, ছেলেটি কোথায় পেলে বলো দেখি। মাধব দত্ত বলছে, আমার স্ত্রী গ্রাম সম্পর্কে ভাইপো, ছোটবেলা থেকে বেচারার মা নেই, আবার সেদিন তার বাপ মা মারা গেছে, মানে বাপও মারা গেছে। ঠাকুরদা বলছে, আচ্ছা, তবে তো আমাকে তার দরকার আছে। মাধব দত্ত বলছে, কবিরাজ বলেছে ও তার ওইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষ যেরকম প্রকৃতি হয়ে উঠেছে, তাতে আর বড় আশা নেই। এখন একমাত্র উপায় তাকে কোনোরকম ওই শরতের রৌদ্রে আরও বাতাস বাঁচিয়ে ঘর বন্ধ করে রাখা, ছেলেগুলোকে ঘরের বাইরে করাই তোমার এই বুড়ো বয়সে খেলা, তাই তোমাকে ভয় করি। তারপর তোমাদের বলছেন, ঠাকুরদা বলছেন, আচ্ছা, মিছে বলনি, একবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, শরতের রৌদ্রে আর হাওয়ার মতো, কিন্তু ভাই ঘরে ধরে রাখবার মতো খোলাও আমি কিছু জানি। আমার কাজকর্ম একটু সেরে আসি, তারপর ওই ছেলেটিকে সঙ্গে ভাব করে নেব। বলছে, অমল গুপ্তের প্রবেশ। অমল বলছে, পিসেমশাই, মাধব দত্ত কি অমল? অমল বলছে, আমি কি উঠোনটাতে যেতে পারবো না? মাধব দত্ত বলছে, না বাবা। অমল বলছে, যেখানটাতে পিসিমা জাঁতা দিয়ে ডাল ভাঙেন, ওই দেখো না, যেখানে ভাঙা ডালের খুদগুলি দুই হাতে তুলে নিয়ে লেজের ওপর ভর দিয়ে বসে কাঠবিড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না। অমল বলছে, আমি যদি কাঠবিড়ালি হতুম তবে প্রবেশ বেশ হতো। এখানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে বলেছিল যে কাঠবিড়ালি হতুম তো বেশ হতো? এখানে কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য, কাঠবিড়ালিটা, ঠিক আছে? এটা অমল বলেছিল, এটা তোমরা অবশ্যই ভালো করে নোটিস করবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কিন্তু পিসেমশাই, আমাকে কেন বেরোতে দেবে না? মাধব দত্ত বলছেন, কবিরাজ যে বলেছিল বাইরে গেলে তোমার অসুখ করবে। অমল বলছে, কবিরাজ কেমন করে জানেন? মাধব দত্ত বলছেন, বললো কি অমল, কবিরাজ জানবেন না? সেই যে তো এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। অমল হচ্ছে, পুঁথি পড়লেই কি সমস্ত জানতে পারে? মাধব দত্ত বলছেন, বেশ, তাও বুঝি জানি না। অমল বলছেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া, আমি এই যে পুঁথি কিছুই পড়িনি, তাই জানি নে। মাধব দত্ত, দেখো, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো, তারা ঘর থেকে তো বেরোয় না। অমল, বেরোয় না। অমল বলছে, বেরোয় না। মাধব দত্ত বলছেন, না, কখন বেরোবো বলো? তারা বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো দিকে তাদের চোখ নেই। অমলবাবু বলছেন, তুমিও বড় হলে পণ্ডিত হবে, বসে বসে এই এত বড় বড় সব পুঁথি পড়বে তুমি, সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। অমল অমল বলছে, না না পিসেমশাই, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না পিসেমশাই, পণ্ডিত হব না। তাহলে ছেলেটার নাম কি? অমল, ঠিক আছে? আর কে তার সাথে কথা বলছে? মাধব দত্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও একটু খেয়াল রাখবে যে তার সাথে কথাকে বলছেন মাধব দত্ত, আর ছেলেটার নাম অমল। মাধব দত্ত, সে কি কথা অমল, যদি পণ্ডিত হতে পারতুম তাহলে আমি তো বেঁচে যেতুম। অমল বলছে, আমি যা আছে সব দেখব, কেবল দেখে বেড়াবো। মাধব দত্ত বলছেন, শোনো একবার, দেখবে কি? দেখবার এত আছেই বা কি? অমল বলছে, আমাদের জানলার কাছে বসে সেই যে দূর পাহাড়ে দেখা যায়, আমার ভারী ইচ্ছা করে ওই পাহাড়টি পার হয়ে চলে যাই। মাধব দত্ত বলছেন, কি পাগলামোর মতো কথা, কাজ নেই কর্ম নেই, খামোখা পাহাড়টা পার হয়ে চলে যায় কি? যে বলে তার ঠিক নেই। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে, তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়ার কারণ, নইলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার দরকার কি ছিল? অমল পিসেমশাই বলছেন, তোমার কি মনে হয় ও বারণ করেছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কোথায় কইতে পারে না, তাই এমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছে অনেক দূরে। যারা ঘরের মধ্যে বসে থাকে তারা দুপুরবেলায় একলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায়, পণ্ডিতরা বুঝি শুনতে পায় না?
মাধব বলছেন, মাধব দত্ত, তারা তো তোমার মতো খ্যাপা নয়, তারা শুনতেও চায় না। অমল বলছে, আমার মতো খ্যাপা? আমি কালকে একজন দেখেছিলুম। মাধব দত্ত বলছেন, সত্যি নাকি? কীরকম শুনি? অমল বলছে, তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠি আগায় একটি পুতুল বাঁধা, তার বাঁ হাতে একটি ঘটি, পুরনো এক জোড়া নগরা জুতো পরে সে ওই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকে যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, কি জানি, যেখানে হয়। আমি জিজ্ঞাসা করলুম, কেন যাচ্ছ? সে বলে, কাজ খুঁজছি গো, কাজ খুঁজছি, যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়? মাধব দত্ত বলছেন, হ্যাঁ বই কি, কাজ তো খুঁজতেই হবে, কত লোক কাজ খুঁজতে বেড়ায়। অমল বলছে, বেশ তো, আমি তাদের মতো কাজ খুঁজে বেড়াবো। মাধব বলছেন, খুঁজে যদি না পাও? অমল বলছে, খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। তারপরে সে নগরা জুতো পরে লোকটা চলে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলুম, সেই যেখানে ডুমুর গাছের তলা দিয়ে যে কারণ ঝর্ণা বয়ে যাচ্ছে, সেখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলে আস্তে আস্তে পা ধুয়ে নিল। তার পুঁটুলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে নিয়ে খেতে লাগলো। খাওয়া হয়ে গেলে আবার পুঁটুলি বেঁধে ঘাড়ে নিল। পায়ের কাপড় গুটিয়ে নিয়ে সে ঝর্ণার ভিতর নেমে জল কেটে গেল। কেমন পার হয়ে গেল, চলে গেল। পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে একদিন আমি ছাতু খাবো। এবং মাধব দত্ত বলছেন, পিসিমা কি বললো? এত দূরই আজকের মতো তোমাদের থাক। তোমরা মনে করছো যে স্যার আমি 3 পাতা পড়ালেন আর একটা প্রশ্ন বললেন কেন? অবশ্যই ওই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের জন্য আমি বাংলা সাজেশনে প্রশ্ন আনবো, কিন্তু এই প্রশ্নটা তোমরা অবশ্যই নোটিস করে রাখবে। তোমাদের মাত্র 10 নাম্বার, মানে এখান থেকে তোমাদের মাত্র 10 নাম্বার থেকে 10 নাম্বার আসতে পারে। হ্যাঁ 10 নাম্বার। এখান থেকে মাত্র তোমাদের একটা কিংবা দুটো প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো সেহেতু আমি তোমাদেরকে এখানে বেশি প্রশ্ন দেবো না, বেশি প্রশ্ন দিয়ে তোমাদের টাইমও নষ্ট করাবো না। আমি অবশ্যই তোমাদের ভালো ফল করার জন্য আমি তোমাদের এই একটাই প্রশ্ন দিলাম। আবার তোমাদের এই গোটা চ্যাপ্টার থেকে তোমাদের 4টে প্রশ্ন দেবো, তার মধ্যেই তোমরা 2টো পেয়ে যাবে, ঠিক আছে? মাত্র 4টে প্রশ্ন দেবো, তার মধ্যেই তোমরা 2টো পেয়ে যাবে। অবশ্যই 4টে প্রশ্নের মধ্যেই 2টো পেয়ে যাবে তোমরা, কোনো এর মধ্যে সন্দেহ নেই, ঠিক আছে? অবশ্যই অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদেরকে দেবো। যেগুলো দিচ্ছি তোমরা অবশ্যই পড়ে যাও, বাকি আমি